প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায় ধ্বনি ও বর্ণ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তো উম, ধ্বনি ধ্বনি কি আগে এটা জানা দরকার। ধ্বনি কি আসলে? ধ্বনি মানে যার ইংরেজি প্রতিশব্দ আছে সাউন্ড, আওয়াজ আর কি। যেমন ধরো বৃষ্টি পড়ার শব্দ, পাতার মর্মর শব্দ, নদীর কুলুকুলু ধ্বনি, পাখির কলকাকলি, কত রকম সাউন্ড ধ্বনি হতে পারে। কিন্তু বাংলা ব্যাকরণে এগুলো আলোচ্য বিষয় নয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো বাগধ্বনি। বাগধ্বনি মানে আমি যে কথা বলি, এই কথা বলার ক্ষুদ্র ক্ষুদ্র একক, ছোট্ট ছোট্ট একক। যেমন আমি বলছি আমি কথা বলি, আ, মি, ক, থা, এই পাট পাট করে ভাগ ভাগ করে যদি লেখা যায়, এটাই ধ্বনি। তো বর্ণ কি আর ধ্বনি বা কি? যে পার্থক্য খুব সূক্ষ্ম, সেটা হলো লিখিত বর্ণের যে উচ্চারণ আমরা কানে শুনি, সেটাই হচ্ছে ধ্বনি। আর বর্ণ কাকে বলে? শ্রুতিগ্রাহ্য বর্ণের, শ্রুতিগ্রাহ্য ধ্বনির যে সুদর্শন লিখিত রূপ আমরা চোখে দেখি, তাকে বলে বর্ণ। তাহলে প্রশ্ন আসছে, ধ্বনি হচ্ছে শ্রবণযোগ্য, আর বর্ণ হচ্ছে দর্শনযোগ্য। তো লিখলেই সেটা হয়ে যাচ্ছে বর্ণ, শুনলেই সেটা হয়ে যাচ্ছে ধ্বনি। এবার আসি যে ধ্বনিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। বাংলা ব্যাকরণে ধ্বনিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। কি কি বললাম? বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি তোমাদের আলোচনার বিষয় নয়, সে বিষয়ে আমরা যাচ্ছি না, তবু একটুখানা ধারণা দিচ্ছি। দেখো, যেমন ধরো আমি একটা শব্দ উচ্চারণ করছি, অবিভাজ্য কেন বলা হয়? যাকে বিভাজন করে লেখা সম্ভব নয়, তাই অবিভাজ্য। অর্থাৎ পাট পাট করে লেখা যায় না, শুধু শোনা যায়, সেই জন্য এগুলো অবিভাজ্য। যেমন ধরো মিঠু কাল স্কুলে যাবে। মিঠু কাল স্কুলে যাবে, এই যাবে আর যাবে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে সুরটা পাল্টে যাচ্ছে। এই যাবে আর যাবে লেখার কোনো পার্থক্য নেই, সরাসরি লিখতে হচ্ছে, তাই তো? আরো একটা উদাহরণ দিতে পারি। যেমন নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা ছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবারে জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে থাকবো না কো বদ্ধ ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরে প্রবল একটা প্রস্বর বা চাপ পড়ছে। এটাকে কিভাবে বুঝিয়ে দেওয়া যাবে? যাবে না। তাহলে যে সমস্ত ধ্বনির উচ্চারণ লিখিয়ে বোঝানো সম্ভব হয় না, সেগুলো হচ্ছে অবিভাজ্য ধ্বনি। সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা বিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা করব। এবার দেখো, বাংলা বর্ণমালায় ধ্বনিগুলোকে কটি ভাগে ভাগ করা যায়? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, প্রধানত দুই প্রকার। আজকে স্বরধ্বনির একটা ছোট্ট অংশ আমরা আলোচনা করছি। স্বরধ্বনি, দেখো আমি স্বরধ্বনি এবং স্বরবর্ণ দুটোই লিখলাম। কেন লিখলাম? এবার ধ্বনির সংখ্যা কটা আছে আর বর্ণ সংখ্যা কটা আছে বাংলা বর্ণমালায়? স্বরবর্ণ কটা আছে দেখা যাক, দেখা যাক কটা আছে। অ, সরি, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ রি, এ, ওই, ও, ও। দেখো তো কটা স্বরবর্ণ পাওয়া যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এর পরে লিটা লিখলাম না, কারণ লি এর ব্যবহার বাংলায় নেই, বাংলা থেকে উঠে গেছে। তাহলে টোটাল স্বরবর্ণ সংখ্যা দাঁড়াচ্ছে 11টা। এবার দেখো, স্বরবর্ণ যদি 11টা হয়, তাহলে স্বরধ্বনি কটা আছে? স্বরধ্বনি তো মনে হতে পারে, তো আমি বললাম যে লিখলেই সেটা বর্ণ, শুনলেই সেটা ধ্বনি। যেগুলো লিখলাম সবগুলোই তো শুনি, তাহলে এক ধ্বনিও 11টা হয়? তা কিন্তু না। ধ্বনি কটা দেখো একটু। অ আমরা লিখি, আবার শুনি, ওকে, একটা। আ একটা ধ্বনি, আবার একটা বর্ণ, একটা। ই, হ্রস্ব ই, দীর্ঘ ই। দেখো লিখিত রূপ দুটো, কিন্তু উচ্চারণ রূপ তো একটাই। আমরা দুটোরই ই উচ্চারণ করি, কি ই। অর্থাৎ এখানে দুটো মিলিয়ে ধ্বনি কিন্তু একটাই। অনুরূপে এখানেও তাই, হ্রস্ব উ, দীর্ঘ উ, উ উচ্চারণ উ, কিন্তু আমরা আমরা
ধ্বনি কিন্তু একটা, উচ্চারণ একটা, কিন্তু লিখিত রূপ দুটো। তাহলে ধ্বনি একটা। রি, রি তো রয় হস্যিকারে রি দিলেই হয়ে যায়, এই জন্য রিটাকে মৌলিক স্বরধ্বনির মধ্যে রাখলাম না। র এবং হস্যি দুটো মিলেই তৈরি হয়, তাই এটাকে বলা হয় মিশ্র স্বর। এবার দেখি এ। দেখো, এর বর্ণ একটি কিন্তু উচ্চারণ রূপ দুটি। সে আবার কেমন? যেমন ধরো আমরা যখন বলি একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না মানে কি? এর উচ্চারণ হচ্ছে। আবার যখন বলি একটি টাকা, তাহলে একটি যখন বলছি তখন উচ্চারণ করছি, আর যখন একদম বলছি তখন উচ্চারণ করছি। তাহলে কখনো কখনো তাহলে লেখা হয় একটা, কিন্তু উচ্চারণ রূপ দুটো, তাই এটা ধ্বনি হচ্ছে দুটো। ওই, ওই তো আসলে ও আর হর্ষই, ও হর্ষই তো স্বরধ্বনির মধ্যে রেখেছি আমরা, তাহলে এখানে আর রাখবো না, ও প্লাস হর্ষই। ওই, ও একটা, ও, ও প্লাস হর্ষ ও, সেই জন্য এটাও যৌগিক স্বরধ্বনি, এটাকেও আমরা রাখলাম না। তাহলে স্বরধ্বনির সংখ্যা কটা দেওয়া হলো? 1 2 3 4 6 আর 1 7টা, 7টি স্বরধ্বনি। তাহলে বাংলা ব্যাকরণের স্বরধ্বনির সংখ্যা 7টা, স্বরবর্ণ সংখ্যা 11টা হলেও স্বরধ্বনির সংখ্যা 7টা। এগুলো এবার কোনটাকে কি বলে এটা একটু 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 লিখে নেই। মৌলিক এই স্বরধ্বনিগুলোকে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, মিশ্র স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কি কি? মৌলিক, মূলধ্বনির সংখ্যা 7টি, যে 7টি লেখা হলো, যে 7টি লেখা হলো, এই 7টি। যৌগিক স্বরধ্বনি কটি? দেখো, যৌগিক স্বরধ্বনি এই দুটি যৌগিক স্বরধ্বনি আমরা পাচ্ছি, ওই এবং ও। এই দুটি লিখিত রূপ আছে, বাকিগুলোর নেই। তাহলে লিখিত রূপ আছে এমন যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটি? যদি প্রশ্ন আসে তাহলে হবে দুটি। কি কি? ওই আর ও। কিন্তু ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এরূপ আরো 25টি যৌগিক স্বরধ্বনি আছে। তোমার মনে হতে পারে আবার সে আবার কোথায়, ওই আর ও ছাড়া যৌগিক স্বরধ্বনি কোথায় পাচ্ছে? যৌগিক মানে দুটো স্বরবর্ণের একত্রে উচ্চারণ, সেই জন্য যৌগিক বলছি। যেমন আমরা যখন বলছি এই, তাই এই কিভাবে লিখবো আমরা? দেখো এখানে একটু বলি, এ যুক্ত হর্ষই, দুটোর উচ্চারণ হচ্ছে, কিন্তু এর এ যুক্ত হর্ষ কেমন হয় বলতে পারবো না। উই, হর্ষু যুক্ত হর্ষই, উই, কিন্তু কেমন হবে আমরা বলতে পারবো না। ঠিক এইরকম ভাবে আরো কয়েকটা আছে, দুটো প্লাস আরো 23টা, অর্থাৎ টোটাল 25টা যৌগিক স্বরধ্বনি আছে। এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, কিন্তু দুটির লিখিত রূপ আছে, বাকিদের লিখিত রূপ নেই। লিখিত রূপ মানে কি বোঝা গেছে তো ব্যাপারটা? যেমন সরি, ওই, ও প্লাস হর্ষই সমান সমান ওই, ও প্লাস হ্রস্ব উ সমান সমান ও। এগুলো সবই যৌগিক স্বরধ্বনি, কিন্তু এটার লিখিত রূপ নেই, এটারও লিখিত রূপ নেই, এই দুটো লিখিত রূপ আছে। তাহলে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটা পরীক্ষা যদি আসে, তাহলে যদি বলি লিখিত রূপ আছে এমন যৌগিক সংখ্যা, যৌগিক স্বরধ্বনির সংখ্যা দুটি, ওই এবং ও। এবং লিখিত রূপ নেই এরূপ আরো 23টি আছে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। ক্লিয়ার তো? এবার দেখো মিশ্র স্বরধ্বনি, সরি, যৌগিক স্বরধ্বনি আরো একটু কিছু কথা বলার আছে। সেটা হলো যৌগিক স্বরধ্বনিকে আবার সন্ধ্যা অক্ষরও বলে। কি বলে এটাকে? সন্ধ্যা অক্ষর, সন্ধ্যা অক্ষরও বলে। কেন সন্ধ্যা অক্ষর বলে? দেখো, এই দুটো সন্ধি হয়ে তৈরি হয়, এগুলো সবসময় দেখো দুটো দুটো প্লাস প্লাস দিয়ে তৈরি হচ্ছে, দুটো স্বরধ্বনির সন্ধিতে তৈরি হয় বলে এর নাম সন্ধ্যা অক্ষর। এটাকে দ্বিস্বরধ্বনিও বলে, দুটো মিলে তৈরি হচ্ছে তাই এটাকে দ্বিস্বরধ্বনিও বলে। ঠিক আছে? তাহলে যার নাম যৌগিক স্বরধ্বনি তার নাম সন্ধ্যা অক্ষর, তার নাম দ্বিস্বরধ্বনি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি, আরেকটা আছে মিশ্র স্বর। মিশ্র স্বর কি? মিশ্র স্বরধ্বনি,
মিশ্র স্বরধ্বনি রি-কে মিশ্র স্বরধ্বনি বলে। কেন রি মিশ্র স্বর? এখানে বললাম কারণ রি হচ্ছে রির উচ্চারণ কিন্তু রয় হস্যিকার, একটা ব্যঞ্জন বর্ণ এবং একটা স্বরবর্ণ একসঙ্গে মিশে আছে, তাই রিকে আমরা বলবো মিশ্র স্বর। তাহলে আজকে তাহলে স্বরধ্বনি ও স্বরবর্ণের মধ্যে মূল পার্থক্যটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার কটা স্বরবর্ণ আছে, কটা স্বরধ্বনি আছে। এবার যদি বলা হয় স্বরধ্বনি এবং স্বরবর্ণ মিলিয়ে কটা আছে, তাহলে কটা হবে বলতো? এই 11টা প্লাস এখানে আরেকটা বেশি উচ্চারণ, সুতরাং 12টা হবে। ঠিক আছে, 12টা। 12টা কি? স্বরধ্বনি এবং স্বরবর্ণ মিলিয়ে টোটাল আছে 12টা। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। স্বর ও ধ্বনি চ্যাপ্টারটা অনেক বড় এবং অল্প একই দিনে আলোচনা করা সম্ভব নয়, সম্ভব না ঠিক, সবই সম্ভব, তবে কেউ দীর্ঘ সময় ধরে ভিডিও দেখতে পছন্দ করে না। তাই একটু একটু করে পার্টে পার্টে অনেকদিন ধরে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবো, তাহলে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে।